ভারতের লোকসভা নির্বাচন শেষ হচ্ছে আজ। শেষ দফায় বলিউড টলিউড তারকাদের ভোট দেয়ার হিড়িক। মোদির হ্যাট্রিক নাকি কংগ্রেসের পুনরুত্থান? নজর বুথ ফেরত জরিপে। ফৌজদারি মামলায় সাজা দিলেও আত্মসমর্পণ না করার ঘোষণা ট্রাম্পের। নেননি আত্মপক্ষ সমর্পণের সুযোগ, বলছেন বাইডেন। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অভিযোগ রাশিয়ার। চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। 8 রাজ্যে 57টি আসনে প্রায় 11 কোটি ভোটার 904 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই দফার ভোটে নজর থাকবে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। তৃণমূলের অভিষেকের ভাগ্য নির্ধারণ হবে ডায়মন্ড হারবারে। এছাড়া নজর থাকবে উঁচু ভোট কেন্দ্র হিমাচলের টসিগংয়ের দিকেও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশটির সাধারণ ভোটাররা। লোকসভার 543 আসনের মধ্যে শেষ হয়েছে 486 সংসদীয় আসনের ভোট। যেই জিতুক সে যেন দেশের একটু কিছু কাজ করে। 2-4টে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছি, মেজর কোনো সমস্যার কোনো আমি পাইনি। দিনের শুরুতে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ভোট দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, লালু প্রসাদ যাদব সহ দেশটির প্রবীণ রাজনীতিবিদরা। বলিউড ও টলিপাড়ার একঝাঁক তারকাও এদিন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতি বছর সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত, এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট, আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সবাই ভোট দিচ্ছে। পশ্চিমবঙ্গে 9 আসনে চলছে ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুরে হচ্ছে ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিযোগের পাল্লাও। এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়ার, দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ হয়ে গেছে। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের 57 সংসদীয় আসনে মিটে যাবে 7 দফার ভোট পর্ব। বিশ্লেষকরা বলছেন, শনিবার উত্তরপ্রদেশের বানারসি, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, হিমাচল প্রদেশের টসিগংয়ের দিকেই সবার নজর থাকবে। কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদির। ওদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে। হেভিওয়েট প্রার্থীর জন্য নয়, বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় 15,500 ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে। 62 জন ভোটারের কেন্দ্র এটি। 2019 সালে শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুলিতেই। ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ 47 দিনের ভোট পর্ব শেষ হবে শনিবারই। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 7 দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আয়োজন শুরু করে নির্বাচন কমিশন। গেল 6 দফায় গড়ে ভোট পড়েছে 66%। ফল প্রকাশ হবে 4 জুন। সকাল থেকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এই লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভারতের ভোটাররা। 7 দফার ভোটের শেষ দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গত কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া চলছে গোটা ভারত জুড়ে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই প্রায় 90 জনের মতো এই তাপপ্রবাহের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আমাদের পাশ প্রতিবেশী বিহার এবং উড়িষ্যাতেও কিন্তু এই তীব্র তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং সেই তাপপ্রবাহ তীব্রতা না হলেও সকাল থেকে আমরা দেখেছি একটা বৈরী পরিবেশ, গুমট গরম, অস্বস্তিকর পরিবেশ। সেটা উপেক্ষা করে কিন্তু গণতন্ত্রের এই উৎসবে সামিল নারী এবং পুরুষ ভোটাররা। আমি একটি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। আমি সহকর্মীকে বলবো কি সহ অবস্থান। আপনি জানেন 97 কোটি ভোটার ভারতে, তার অর্ধেক ভোটার নারী এবং অর্ধেক ভোটার পুরুষ। এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নারী পুরুষ সম্মিলিতভাবে যেভাবে এই উৎসবে সামিল হয়েছে, সেটি কিন্তু নজিরবিহীন। আপনি জানেন যে নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই আয়োজনকে 7টি ভাগে ভাগ করেছিল নির্বাচন কমিশন। প্রথম
নির্বাচন শুরু হয়েছিল 19 এপ্রিল এবং তারপর আমরা দেখেছি যে এই পরপর 6টি দফা সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন ভোট সম্পন্ন করেছে। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে এই 7ম এবং শেষ দফার নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং একই সঙ্গে আপনি যেটা বলছিলাম যে বৈরী এবং প্রতিকূল আবহাওয়া, এই বৈরী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন সব শ্রেণীর। আপনি জানেন যে এবার কিন্তু বিপুল সংখ্যক নতুন ভোটার ভোট দিচ্ছেন। তরুণ ভোটার মিলিয়ে প্রায় 21 কোটি ভোটার ভারতে এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এবার কিন্তু এই যে গণতন্ত্রের উৎসবে তাদের যে শক্তিশালী অবস্থান সেটা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এবার আমি সকাল থেকে বলছিলাম যে এবার নির্বাচনের এই দফায় নির্বাচনে কিন্তু সবার নজর থাকবে উত্তরপ্রদেশের বারাণসী, কারণ সেই বারাণসীতে আজকেই সেখানকার ভোটাররা ভাগ্য নির্ধারণ করবেন বিজেপির পোস্টার বয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে ভাগ্য নির্ধারিত হবে। শুধু হেভিওয়েট প্রার্থীরা আজকে তাদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা তা নয়, হেভিওয়েট রাজনীতিকরা কিন্তু সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবেন। যেমন আমরা দেখেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ইতিমধ্যে ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণ কলকাতায় ভোট দেবেন। এর কিছুক্ষণ আগে অভিষেক ব্যানার্জি তিনি ভোট দিয়েছেন। টলিপাড়ার উঠতি নায়িকারা থেকে শুরু করে দেব, রুক্মিণী, মিমি, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক সকলেই কিন্তু আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। আপনি জানেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবই নয়, শুধু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনও কিন্তু ভারতের এই জাতীয় নির্বাচন কমিশন এবার অনুষ্ঠিত করছে। কম বেশি আপনি জানেন যে কম বেশি যে ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে প্রায় 3300 নথিভুক্ত রাজনৈতিক দল এবং 6টি জাতীয় রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল কিন্তু এই ভোট যুদ্ধে সামিল হয়েছেন। তবে আলোচনা এবং সংবাদ শিরোনামে যেরকম ভাবে থাকে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট এনডিএ এই দুই জোটের লড়াইয়ে কিন্তু এই আমরা দেখেছি যে শেষ 6টি দফায় ভোট হয়ে যাওয়ার পর অঙ্ক কিন্তু সবাই করতে শুরু করেছে। আর আজকে এই শেষ দফা বা 7ম দফা ভোটের মধ্য দিয়ে শেষ হলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কারণ কে ভারতের মসনদে বসছেন, আগামী 5 বছরের জন্য কাকে এই 97 কোটি ভোটার কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক শক্তি, কোন রাজনৈতিক ব্যক্তিকে পছন্দ করলেন এবং ভোট দিলেন এবং পরবর্তী 5 বছরের জন্য শক্তিশালী ভারত গড়ার জন্য বসালেন। গণতন্ত্রের শেষ কথা বলে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম ভাবে আমরা দেখেছি যে ভোটের আগে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে, ভোট বাক্সে প্রতিফলন করার চেষ্টা করেছে। তবু এবার নির্বাচন 2019 সালের যে সার্বিকভাবে ভোট পড়া দাঁড়িয়ে 4-5% কম পড়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে আমরা দেখেছি, আপনি জানেন যে আমরা উত্তর, দক্ষিণ, মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়েছি। ভোটের শুরু থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ভোট বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। এই ভারতের এই যে গণতন্ত্রের যে বিউটি, সৌন্দর্য, সেটি কিন্তু সাধারণ মানুষ আমার পাশে এই ডান দিক বাদিকে এই গণতন্ত্রের শেষ কথা কিন্তু এরাই বলছেন। রাজনৈতিক দলগুলো তাদের কথিত প্রতিশ্রুতি তারা দেবেন, কিছুটা পূরণ করবেন, কিছুটা পূরণ করবেন না, কিন্তু শেষ ক্ষমতার যে অধীশ্বর সেটি কিন্তু জনতা, এবং তারা কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গণতান্ত্রিক উৎসবের চর্চা করছেন এবং প্রয়োগ করছেন। আপনাকে জানিয়ে রেখে যেটা বলছিলাম যে 80 বছর, যেমন এবার প্রায় 21 কোটি তরুণ ভোটার, অর্থাৎ 30 বছরের কম বয়সী ভোটার রয়েছে। এবার কিন্তু উল্লেখযোগ্যভাবে 100 বছরের বেশি এরকম কিন্তু 2.5 লক্ষ ভোটার এবার ভোটদান করেছেন। একই সঙ্গে 80 বছরের ওপরে কিন্তু অসংখ্য ভোটার রয়েছেন এবং জাতীয় নির্বাচন কমিশন 100 বছরের
প্রবীণ ভোটারদের ভোট নেওয়ার জন্য তার বাড়িতে ওই ভোটারদের বাড়িতে গিয়েছেন, এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে তাদের ভোটদান নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। আর যে কথাটি বারবারই আসে যে ভারত একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এত 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চল, এই এত বৃহৎ একটি দেশে 97 কোটি ভোটারের গণতন্ত্র চর্চার জন্য যে পরিবেশ তৈরি করার জন্য সেটি কিন্তু 5 বছর ধরে জাতীয় নির্বাচন কমিশন করে, এবং তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ যে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের 7ম এবং শেষ দফা নির্বাচনটি সন্ধে পর্যন্ত অর্থাৎ 6টা পর্যন্ত সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের 7ম এবং শেষ দফা নির্বাচনের আমার কাছে থাকা এই পর্যন্তই। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের পশ্চিমবঙ্গে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, বন্ড কেলেঙ্কারি ও ধর্মীয় সহিংসতার মতো নানা ইস্যুতে জনপ্রিয়তা কমেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির। দেশটির গণমাধ্যমের খবর, শুরুতে 400 আসনের লক্ষ্য নিয়ে দলটি মাঠে নামলেও নির্বাচনের শেষ পর্যায়ে এসে তা অনেকটাই ফিকে হয়ে গেছে। বিপরীতে নানা ইস্যুতে জনপ্রিয়তা পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। টানা তৃতীয়বারের মতো জয় তুলে বিজেপির হ্যাট্রিক নাকি কংগ্রেসের উত্থান, তা জানতে সবার নজর এখন বুথ ফেরত জরিপের দিকে। ভারতের লোকসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কার ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী 4 জুন। 28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 36টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ 47 দিনের ভোট উৎসব শেষে ফল ঘোষণা হবে ওই দিন। জানা যাবে কে বসছে দিল্লির মসনদে। তবে স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাস, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে আছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের শুরুতে ক্ষমতাসীন এনডিএ জোট 400 আসনে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও প্রতি দফার ভোট শেষে তা অনেকটাই ফিকে হয়েছে। এমনকি মোদীর ধ্যানে বসাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ভাবছেন অনেকে। নির্বাচনে 400 আসন তো দূরের কথা, ম্যাজিক ফিগার 272 অতিক্রম করতে না পারার শঙ্কায় বিজেপি। মোদীর দলের সম্ভাব্য এমন দশার কারণ হিসেবে বিশ্লেষকরা প্রথমত কম ভোটার উপস্থিতিকে চিহ্নিত করছেন। এর সঙ্গে যোগ হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়তে থাকা বেকারত্ব, দুর্নীতি, বন্ড কেলেঙ্কারি ও ধর্মীয় সহিংসতার মতো নানা ইস্যু। তাই বিশ্লেষকদের মত, নির্বাচনে সফলতা পেতে হলে আঞ্চলিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া করতে হবে বিজেপিকে। তা না হলে ভেস্তে যেতে পারে মোদীর ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন। তবে বিজেপির ঠিক উল্টো অবস্থানে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনের ফলের দিন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে জোটের অবস্থান। তবে এখন পর্যন্ত ইন্ডিয়া জোটের বড় ব্যর্থতা প্রধানমন্ত্রী প্রার্থী ঠিক না করতে পারা, যদিও বিশ্লেষকরা মনে করছেন এর উত্তরও মিলবে শিগগিরই। নির্বাচনী জরিপ অনুযায়ী বিজেপি এবার পূর্ব থেকে দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য হারে আসন হারাবে। এ অঞ্চলে আছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্য। অন্যদিকে আসাম, উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরালায় বিজেপির ভোট বাড়ছে বলে ইঙ্গিত মিলছে। 2014 সালে মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গ এবং 2019 সালের লোকসভা ভোটের প্রচার শেষে কেদারনাথে ধ্যানে বসেছিলেন মোদী। এবার দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মাঝে অবস্থিত বিবেকানন্দ রকে গিয়ে ধ্যানে বসেছেন তিনি। এমন কৌশলে মোদী এবারও পার পাবেন কিনা তার সময় বলে দেবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফৌজদারি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো অবস্থায় তিনি আত্মসমর্পণ করবেন না। শুক্রবার সকালে নিউ ইয়র্কে নিজ ভবন ট্রাম্প টাওয়ারে সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বলেন, আদালত তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছেন। এ সময় বিচারক জুয়ান মার্চেন্টকে শয়তান আখ্যা দেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিজের যৌন কেলেঙ্কারি ঢাকতে পর্ণ তারকা স্টোর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য $1,30,000 ঘোষ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কে নিজ ভবন ট্রাম্প টাওয়ারে সংবাদ সম্মেলন করে সেই রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, কোনোভাবেই তিনি পিছপা হবেন না, কারণ তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছেন আদালত। তার নির্বাচনী প্রচারণাও অব্যাহত থাকবে। A case where if they can do this to me, they can do this to anyone. These are bad people. These are, in many cases, I believe, sick people.
বিচার প্রক্রিয়ায় তার নির্বাচনী বিশেষজ্ঞদের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন ট্রাম্প। বলেন তার সাক্ষীদের এমনভাবে বিচারক নাজেহাল করেছেন যেন মনে হবে তাদের ক্রুশবিদ্ধ করা হয়েছে। এ সময় তিনি বিচারক জোয়ান মার্চানের সমালোচনা করে বলেন তিনি দেখতে একজন দেবদূতের মতো কিন্তু আসলে একজন শয়তান। আগামী 11 জুলাই ট্রাম্পের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় দেবে নিউ ইয়র্কের অপরাধ আদালত। এর মাত্র 4 দিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে রিপাবলিকান পার্টি। এমন বাস্তবতায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে দেয়া আদালতের রায়ে কি হবে? তিনি কি জেলে যাবেন নাকি তাকে জরিমানা করা হবে? এই বছরের নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে এর কেমন প্রভাব পড়বে? এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্পের আইনজীবী টড ব্লেঞ্চ। এদিকে ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। পর্নোতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন বিচারক। এরই মধ্যে রায় পরবর্তী পদক্ষেপ গ্রহণে দফায় দফায় বৈঠক করছেন ট্রাম্পের আইনজীবীরা। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লেঞ্চ বলেছেন দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আপিল করা হবে। তিনি আরও বলেন নিউ ইয়র্কের আদালতে সাজা হলে সেখানেই আপিল করা হবে। এদিকে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। হোয়াইট হাউসে রায়ের প্রতিক্রিয়ায় বাইডেন বলেন জুরিরা কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য শুনে সতর্কতার সঙ্গে তা বিবেচনায় নিয়ে সর্বসম্মত রায় দিয়েছেন এবং 250 বছর ধরে এভাবেই চলছে মার্কিন বিচার ব্যবস্থা। অন্যদিকে আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার ঘটনায় এক প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টা চলছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এটা স্পষ্ট যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে বৈধ ও অবৈধ সম্ভাব্য সব উপায়ে নির্মূল করার চেষ্টা চলছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্স বার্তায় ট্রাম্পকে লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ করে বলেন ট্রাম্প একজন সম্মানিত মানুষ এবং প্রেসিডেন্ট হিসাবে তিনি সবসময় যুক্তরাষ্ট্রকে প্রথম করতে চেয়েছেন। ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ট্রাম্পের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প বিচারিক হয়রানির শিকার হয়েছেন। এছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের লেবার পার্টি, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। এদিকে রায় ঘোষণার কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। বাবার সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করে লাভ রিয়াক্ট জুড়ে দিয়ে ক্যাপশনে ইভাঙ্কা লিখেছেন বাবা আমি তোমায় ভালোবাসি। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আইনজ্ঞরা বলছেন সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে অনেকে আবার বলেছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। বিশ্লেষকদের মতে এই রায় চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য কোনো বাধা হবে না। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে মিলিত হন তারা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ 4 বছর পর গেল সপ্তাহে সিউলে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং সম্পর্ক জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
ভারতের লোকসভা নির্বাচন শেষ হচ্ছে আজ। শেষ দফায় বলিউড টলিউড তারকাদের ভোট দেওয়ার হিড়িক। মোদির হ্যাট্রিক নাকি কংগ্রেসের পুনরুত্থান? নজর বুথ ফেরত জরিপে। এবং ফৌজদারি মামলায় সাজা দিলেও আত্মসমর্পণ না করার ঘোষণা ট্রাম্পের। নেননি আত্মপক্ষ সমর্থনের সুযোগ, বলছেন বাইডেন। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের অভিযোগ রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।